নমস্কার বন্ধুরা, আজ আমরা প্রবেশ করতে চলেছি এমন এক ইতিহাসের অঙ্গনে যা শুধু অতীতের কথা নয়, এটা আমাদের আত্মপরিচয়ের ভিত্তি, আমাদের গৌরবের এক অনন্ত কাব্য। হ্যাঁ বন্ধুরা, আজকের আলোচনার বিষয় বাংলার পাল বংশ, এক রাজবংশ যারা শুধু বাংলা নয়, সমগ্র বিশ্বকে তাদের শক্তি ও প্রজ্ঞার আলোয় আলোকিত করেছিল। পাল বংশ কেবল একটি রাজবংশ ছিল না, এটা ছিল আমাদের বাঙালি মান, শান আর চিরন্তন এক গর্বের প্রতীক। পাল বংশ শুধু এক অতীত নয়, তারা আজও আমাদের অনুপ্রেরণা, যেখানে শিক্ষা, স্থিতি আর সংস্কৃতিকে মিলেমিশে তৈরি করেছিল বাংলার গৌরবগাথা। তাই আসো, সেই গৌরবকে জানি, বুঝি আর আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিই এই গৌরবময় গাথাকে। কারণ নিজের ইতিহাসকে জানাই হচ্ছে নিজের পরিচয়কে জানা। তবে এই গৌরবময় অধ্যায় প্রবেশের আগে আমাদের একবার ফিরে দেখা উচিত সেই সময়কে, যখন পাল বংশের উত্থান ঘটেনি, যখন বাংলার সামাজিক, অর্থনৈতিক আর শাসন ব্যবস্থার ছবিটা ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। তবে চলো আজ আমরা সেই ইতিহাসের দুয়ারে গিয়ে কড়া নাড়ি আর আবিষ্কার করি গৌরবের সেই সোনালী যুগের পরে আমাদের বাংলা ও গোটা আর্যবর্তের করুণ অবস্থা সম্পর্কে। বাংলায় গৌড় বংশের পতনের পর এক ভয়ঙ্কর অন্ধকার নেমে এসেছিল আমাদের প্রিয় মাতৃভূমি তথা গোটা আর্যাবর্তে। সে যেন এক বিভীষিকাম কালচক্রের সূচনা। চারদিকে শুধু হাহাকার, বিশৃঙ্খলা আর ক্ষমতার পাষাণ লড়াই। এক ভয়াল সময়, যে সময়কে ইতিহাস চিরদিন মনে রাখবে মাৎস্যান্যায় যুগ নামে। বড় মাছেরা যেমন ছোট মাছেদেরকে গিলে খেয়ে ফেলে, ঠিক তেমনি সেই সময়ের শক্তিধর লোকেরা দুর্বল লোকেদের উপর নেমে এসেছিল এক ভয়ঙ্কর ও নিষ্ঠুর শোষণের ঝড় হয়ে। সমাজে কোনো ন্যায়বিচার ছিল না, শৃঙ্খলা ছিল না, যা ছিল তা শুধুই অন্যায়, অবিচার আর সর্বগ্রাসী অন্ধকার। রাত নামলেই বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়ত ভয়, চোর ডাকাতদের দাপট যেন কোনো ভয়াল দানবের পদধ্বনি। রাতের অন্ধকারে কান পাতলেই শোনা যেত কান্না, এক মায়ের বুক চিরে বেরিয়ে আসা আহাজারি, এক পিতার নিঃশব্দ কষ্ট, এক অনাহারী শিশুর অস্ফুট আর্তনাদ। ক্ষুধার জ্বালায় নবজাত শিশুটিও যেন জীবনের স্বপ্ন ভুলে গিয়ে শুধুই মৃত্যুর প্রতীক্ষায় থাকত। গ্রামের পর গ্রাম পুড়ে যেত আগুনে, ধ্বংস হয়ে যেত তাদের সাজানো স্বপ্নের সংসার। নারী, শিশু, বৃদ্ধ কেউই রেহাই পায়নি এই বিধবংশী নরতাণ্ডবের হাত থেকে। চারদিক যেন ভরে উঠেছিল অমানবিকতার বিশ্বাসে। এভাবেই প্রায় এক শতাব্দী ধরে বাংলা এবং গোটা আর্যাবর্ত ছিল অন্ধকারের গভীর খাদে নিমজ্জিত। সভ্যতার আলোকশিখা নিভে গিয়েছিল, কেবল রয়ে গিয়েছিল এক দীর্ঘ নিঃশ্বাস, এক দীর্ঘ প্রতীক্ষা আলো ফোটার আশায়। আর ঠিক তখনই, যখন বাংলার আকাশে ঘনিয়ে এসেছিল ঘোর অমানিসা, যখন চারপাশ জুড়ে কেবল ধ্বংস, কান্না আর নৈরাজ্যের ছায়া, ঠিক সেই বিভীষিকাম সময়েই 100 বছরের অন্ধকারে বিদীর্ণ বাংলার দিগন্তে ধীরে ধীরে উদয় হলো এক নতুন সূর্য, পাল বংশ। হ্যাঁ বন্ধুরা, এই পাল বংশই বাংলার বুক চিরে আলো ফেলে দিয়ে নিয়ে এলো এক নতুন সকাল, স্থিতির, শান্তির, শিক্ষার, সংস্কৃতির ও গৌরবময় ঐতিহ্যের সকাল। ভগ্ন বাংলার মাটিতে আবার গেঁথে দেওয়া হলো পুনর্গঠন বীজ, গড়ে উঠল বিদ্যার আলোয় আলোকিত মহাবিহার। শিল্প, সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানের নবজাগরণে প্রাণ ফিরে পেল বাঙালি মন। অবিচারের ধুলো সরিয়ে ন্যায়ের শীতল ছায়া ছড়িয়ে দিয়েছিল এই নতুন রাজবংশ। এক কথায়, পাল বংশের আবির্ভাব যেন বাংলার ইতিহাসে এক নব অধ্যায়ের সূচনা, যেখানে আশাই ছিল প্রেরণা আর অন্ধকারের ভেতরেও ছিল এক নতুন দিনের প্রতিশ্রুতি। খ্রিস্টীয় 8ম শতক থেকে একাদশ শতক পর্যন্ত, অর্থাৎ প্রায় 750 খ্রিস্টাব্দ থেকে 1174 খ্রিস্টাব্দ অবধি বাংলার ইতিহাসে উজ্জ্বল অক্ষরে লেখা হয়েছিল এক গৌরবগাথা অধ্যায়। সেই অধ্যায়ের নাম পাল বংশ। এই পাল বংশ কেবল বাংলার শাসক ছিলেন না, তারা ছিলেন সমগ্র উত্তর ভারতের বিজয়ী, প্রাগ ও দূরদর্শী রাজাধিরাজ। এক ভগ্ন
বিধ্বস্ত বাংলাকে তারা তুলে ধরেছিলেন বিশ্বের দরবারে। গড়ে তুলেছিলেন এক বিস্তৃত ঐশ্বর্যময় সাম্রাজ্য, যেখানে জ্ঞান, ন্যায় ও সংস্কৃতির ছিল অবারিত প্রবাহ। পাল রাজাদের শাসনকালেই ইতিহাসের পৃষ্ঠায় চিরস্মরণীয় হয়ে উঠেছিল নালন্দা এবং বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, সেই যুগের শ্রেষ্ঠ শিক্ষা কেন্দ্র, যা কেবল ভারতেরই নয়, গোটা বিশ্বের বিদ্যাপিপাসুদের পায়ের তলায় আশ্রয় হয়ে উঠেছিল। দূর দূরান্ত থেকে আগত জ্ঞানপিপাসুরা স্রেফ শিক্ষার তৃষ্ণা মেটাতে এসেছিলেন বাংলার এই পুণ্যভূমিতে। এই পালবংশ কেবল একটি রাজবংশ নয়, এরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, অহংকার। এরা বাঙালির মান, শান আর আত্মপরিচয়ের এক অমর প্রতীক। তাই আজকের এই ভিডিওতে চলো আমরা একবার ফিরে যাই সেই গৌরবময় অতীতে। চলো ঘুরে দেখি কেমন করে মাৎসান্যায় যুগের সেই দীর্ঘ নির্দয় অন্ধকারকে সরিয়ে বাংলার বুকে জ্বলে উঠেছিল জ্ঞানের প্রদীপ, স্থিতির আলো ও ন্যায়ের দীপ্তি। চলো জানি কেমন করে এক রাজবংশ শুধুমাত্র শাসক হয়ে নয়, বরং পথপ্রদর্শক হয়ে গড়ে তুলেছিল এক নবজাগরণের ইতিহাস। এই পাল যুগ আমাদের শেখায়, অন্ধকার যত গভীরই হোক না কেন, আলো একদিন ঠিকই আসে, আর সেই আলো অন্ধকারকে মুছে দেয় চিরতরে। পাল বংশের ইতিহাসই তার সবচেয়ে উজ্জ্বল প্রমাণ। তো চলো ফিরে দেখি পাল বংশের উত্থান, গৌরবময় শাসনকাল আর পতনের সেই অধ্যায়। এক স্বপ্ন, এক সংগ্রাম, এক ইতিহাসের গল্প। বাংলায় পাল বংশের প্রতিষ্ঠা। আমরা আগেই জানলাম, গৌড় রাজবংশের পতনের পর বাংলায় নেমে এসেছিল এক ভয়াল দুর্যোগের কাল, এক বিভীষিকাম সময়, যার নাম মাৎসান্যায় যুগ। যেখানে বড় মাছ ছোট মাছকে গিলে খায়, তাই ছোট মাছেরা নিরাপদ আশ্রয়ের দিশা খোঁজে। ঠিক তেমনি মানুষ খুঁজে ফেরে ন্যায়ের আশ্রয়। সেই অরাজক পরিস্থিতিতে বাংলার সিংহাসন শূন্য হয়ে পড়েছিল। কে হবে বাংলার রক্ষাকর্তা, সেই প্রশ্নে ছড়িয়ে পড়ে উত্তেজনা, দ্বন্দ্ব আর বিভ্রান্তি। ঠিক তখনই বাংলার ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচনের মাধ্যমে রাজা নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়। এই নির্বাচনের মাধ্যমেই উঠে আসেন ইতিহাসের এক যুগান্তকারী চরিত্র, গোপাল, যিনি হন বাংলার প্রথম নির্বাচিত রাজা এবং প্রতিষ্ঠা করেন পাল বংশ। এই পাল বংশ প্রায় 400 বছর ধরে, অর্থাৎ 750 খ্রিস্টাব্দ থেকে 1174 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছে বাংলা, বিহার এবং উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল। পাল শব্দের অর্থই হল রক্ষক, এবং এই বংশ সত্যিই বাংলা ও ভারতবর্ষকে রক্ষা করেছিল অন্ধকার থেকে, নিয়ে এসেছিল শিক্ষা, স্থিতি ও সাংস্কৃতিক নবজাগরণ। তাই আসো ইতিহাসের পাতা উল্টে দেখি সেই গৌরবময় পাল বংশের রাজাদের অসামান্য কৃতিত্ব, তাদের সুসংগঠিত শাসন ব্যবস্থা আর দেশের প্রতি তাদের অটল দেশভক্তির কাহিনী। প্রথমে রয়েছে 1 রাজা গোপাল, সময় 750 থেকে 770 খ্রিস্টাব্দ। ইনি বাংলার ইতিহাসে প্রথম নির্বাচিত রাজা ছিলেন। খালিমপুর শিলালিপি তাকে পরম সৌগত বলে উল্লেখ করেছে। ইনি প্রতিষ্ঠা করেন উদন্তপুরী বিহার, যা পরে বৌদ্ধ শিক্ষার একটি প্রধান কেন্দ্র হয়ে ওঠে। ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার বলেন, গোপালের ক্ষমতা দখল ছিল একটি রক্তপাতহীন বিপ্লব। যেখানে অনেক রাজা রক্তপাত করে সিংহাসনে বসেন, সেখানে গোপাল হয়েছেন নির্বাচনে, মানুষের আস্থায়, শান্তিতে। এরপর 2 রাজা ধর্মপাল, সময় 770 থেকে 810 খ্রিস্টাব্দ। পাল বংশের সবচেয়ে গৌরবোজ্জ্বল শাসক ছিলেন ইনি। তার আমলেই পাল সাম্রাজ্য ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ শক্তি হয়ে ওঠে। ইনার সময়ে কনৌজ শহরকে কেন্দ্র করে 3টি শক্তির, পাল, প্রতিহার, রাষ্ট্রকূট মধ্যে সংঘর্ষে অংশ নেন। রাজনীতি ও সামরিক শক্তির পাশাপাশি তিনি ছিলেন এক সংস্কৃতিময় শাসক। তার শাসনামলে নির্মিত হয় বিক্রমশিলা মহাবিহার ও সোমপুরী মহাবিহার। তিনি রাষ্ট্রকূটদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য রাষ্ট্রকূটদের এক রাজকন্যা রান্নাদেবীকে বিবাহ করেন। রাষ্ট্রনায়ক হিসেবে তার দূরদর্শিতা সত্যিই প্রশংসনীয়। এরপর 3 রাজা দেবপাল, সময় 810 থেকে 850 খ্রিস্টাব্দ। ইনি ছিলেন ধর্মপালের যোগ্য উত্তরসূরি।
ইনি জয় করেন দুইজন শক্তিধর রাজা প্রতিহার মিহিরভোজ ও রাষ্ট্রকূট অমোঘবর্ধনকে। তার খ্যাতি একটা সময় ভারতের গণ্ডি পেরিয়ে পৌঁছে যায় আরব বিশ্ব। আরব ঐতিহাসিক সুলেমান তাকে বলেন রুমি রাজা, অর্থাৎ রোমান সম্রাটদের সমতুল্য এক ভারতীয় সম্রাট। দেবপালের নালন্দা তাম্রলিপি থেকে জানা যায় যে জাভা ও সুমাত্রার শৈলেন্দ্র রাজবংশের রাজা বলপুত্রদেব নালন্দা একটি বৌদ্ধ বিহার নির্মাণ করার নির্দেশ চেয়েছিলেন রাজা দেবপালের কাছে। তখন রাজা দেবপাল তাকে অনুমতি দিয়েছিলেন এবং 5টি গ্রামও দান করেছিলেন নালন্দা বিহারে বিদেশি শিক্ষার্থীদের আশ্রয় ও সুব্যবস্থার জন্য। এর থেকে স্পষ্ট বোঝা যায় তিনি ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি ও জ্ঞানের পৃষ্ঠপোষকতায় একজন প্রকৃত সম্রাট। এরপর আসে দুর্বল শাসকদের পর্ব। এই শাসকেরাও চেষ্টা করেছিলেন, কিন্তু রাজনৈতিক অস্থিরতা আর বাহ্যিক আক্রমণের মুখে পড়ে পাল সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হতে থাকে। এই দুর্বল শাসকেরা ছিলেন প্রথম বিগ্রহপাল, নারায়ণ পাল, রাজ্যপাল, দ্বিতীয় গোপাল ও দ্বিতীয় বিগ্রহপাল, যার আমলে বাংলার পাল সাম্রাজ্য যজ্ঞ শাসকের এভাবে প্রায় ভেঙে পড়ে। এরপর 4 রাজা মহিপাল, সময় 988 থেকে 1038 খ্রিস্টাব্দ। ইনি হলেন পাল সাম্রাজ্যের দ্বিতীয় পুনঃপ্রতিষ্ঠাতা, কারণ ইনি ভেঙে পড়া পাল রাজ্যকে পুনরায় পুনর্গঠন করেন। এই সময়ে জীবিত ছিলেন বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর। এই রাজা মহিপাল বিহারে নালন্দা বিহার ও সারনাথ বিহার এবং কাশীতে হিন্দু মন্দির নির্মাণ করেন, যার থেকে বোঝা যায় তিনি একজন ধর্মনিরপেক্ষ শাসক ছিলেন। কিন্তু তার শাসনকালেই ঘটে এক ভয়াবহ ঘটনা, যাকে কৈবর্ত বিদ্রোহ বলা হয়। কৈবর্ত বিদ্রোহ বা বরেন্দ্র বিদ্রোহ এক কৃষ্ণ অগ্নিময় বিস্ফোরণের নাম। এটি কেবল একটি বিদ্রোহ নয়, এ ছিল নির্যাতিত বঞ্চিত এক জনগোষ্ঠীর বুকে জমে থাকা ক্ষোভের জ্বালামুখ, যা একদিন অগ্নিগোলার মতো ফেটে পড়েছিল রাজসিংহাসনের বুকে। পাল বংশের রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী। তারা শান্তি, অহিংসা ও করুণার পথের যাত্রী। তাই ধর্মীয় অনুশাসনের কারণেই তারা ছিলেন শুদ্ধ শাকাহারী। মাছ মাংস আহার ছিল তাদের চোখে পাপ, আর প্রাণীহত্যা ছিল তাদের কাছে অপরাধের শামিল। ফলে গোটা রাজ্য জুড়ে এক রাজাজ্ঞা জারি হলো, যাতে স্পষ্ট বলা হলো সমগ্র পাল সাম্রাজ্যে মাছ মাংস খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এই রাজ্যের বুকেই বাস করত এক বিশেষ জনগোষ্ঠী, কৈবর্ত বা জেলে সম্প্রদায়, যাদের প্রধান জীবিকা ছিল মাছ ধরা আর আহার ছিল জলজ জীব। মাছের রক্তে লেখা ছিল তাদের জীবন, তাদের সংস্কৃতি, তাদের প্রজন্মের পরিচয়। এই রাজ্যাদেশ মানে তাদের জীবিকার মৃত্যু, আর রাজধর্ম পালন করা মানে তাদের ক্ষুধার অনুনয়। বেঁচে থাকার অধিকারটাই যেন কেড়ে নিতে চেয়েছিল শাসকের এই নির্দেশ। ঠিক তখনই উঠে দাঁড়ালেন এক প্রতিবাদী কণ্ঠ, এক আগুন ছোঁয়া নাম দিব্যক বা দিব্য, একজন সাধারণ কৈবর্ত বা জেলে, কিন্তু অসাধারণ নেতৃত্বের প্রতীক। তিনি শুধুই বিদ্রোহ করলেন না, তিনি রাজশক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। বললেন, আমরা ক্ষুধার রাজনীতি মানি না, আমরা বাঁচতে চাই, আর বাঁচার জন্য লড়তেও জানি। সেই ঘোষণা থেকেই শুরু হয় এক অগ্নিস্নাত ইতিহাস, কৈবর্ত বিদ্রোহ, যাকে বলা হয় বাংলার ইতিহাসের প্রথম জন আন্দোলন। এক শ্রমজীবী, নিম্নবর্ণ, পেশাজীবী শ্রেণীর দুর্দমনীয় জাগরণ। রাজা দ্বিতীয় মহিপাল নিজের সেনা নিয়ে বিদ্রোহ দমন করতে এগিয়ে এলেন, কিন্তু ভাগ্য ও ইতিহাস উভয়ই তার বিপক্ষে ছিল। দিব্যের নেতৃত্বে কৈবর্ত বাহিনী প্রবল প্রতিরোধ গড়ে তোলে, আর সেই সম্মুখ যুদ্ধে রাজা মহিপাল পরাজিত ও নিহত হন। এভাবেই একজন রাজার পতন ঘটে, আর ইতিহাসে লেখা হয় এক বিদ্রোহের জয়গাথা। এই ঐতিহাসিক বিদ্রোহের প্রামাণ্য দলিল পাওয়া যায় সন্ধ্যাকর নন্দীর রচিত রামচরিত মানস নামক গ্রন্থে, যেখানে এই বিদ্রোহকে বলা হয়েছে অনিকম ধর্ম বিপ্লবম, অর্থাৎ এক অদ্ভুত ধর্মীয় বিপ্লব, যেখানে ধর্ম ও জীবিকার দ্বন্দ্ব রক্তক্ষয়ী রূপ নেয়। এছাড়াও বৈদ্যদেবের কামুলিপট্ট এবং মদনপালের মনোহলি দানপত্র গ্রন্থে
এই বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়। এই কৈবর্ত বিদ্রোহ কেবল একটি যুদ্ধ নয়, এ ছিল আত্মসম্মান আর অস্তিত্ব রক্ষার লড়াই। এটি প্রমাণ করে দেয়, যখন একটি প্রজন্মকে ক্ষুধার বিরুদ্ধে দাঁড়াতে হয়, তখন তাদের হাতের জালি হয়ে ওঠে অস্ত্র, আর মাছ ধরা মানুষরাও হয়ে ওঠে ইতিহাসের কাহিনীকার। আজও এই বিদ্রোহ আমাদের মনে করিয়ে দেয়, ন্যায়ের বিরুদ্ধে অন্যায় যত বড়ই হোক, একদিন কেউ না কেউ ঠিকই রুখে দাঁড়ায় অন্যায়ের বিরুদ্ধে। আর সেই দাঁড়িয়ে যাওয়ার মধ্যেই ইতিহাস খুঁজে পায় তার নতুন অধ্যায়। এরপর 5 রাজা রামপাল, সময় 1077 থেকে 1130 খ্রিস্টাব্দ। ইনাকে বলা হয় পাল বংশের শেষ মহান শাসক। ইনি গড়ে তোলেন নতুন রাজধানী রামাবতী। ইনি বিজয় করেন কর্ণশৈলী ও গঙ্গারাজ অনন্তবর্মনের মতো 2 প্রতাপশালী রাজাকে। ইনি ছিলেন কবি সন্ধ্যাকর নন্দীর সমসাময়িক। ইনি শিল্প সংস্কৃতিরও ছিলেন পৃষ্ঠপোষক। ইনার পতনের পর শেষ রাজারা ছিল রাজা কুমার পাল, সময় 1130 থেকে 1140 খ্রিস্টাব্দ। তৃতীয় গোপাল, সময় 1140 থেকে 1144 খ্রিস্টাব্দ। মদন পাল, সময় 1144 থেকে 1162 খ্রিস্টাব্দ। রাজা মদন পালই হল এই পাল বংশের শেষ রাজা। এই সময় রাঢ় অঞ্চলের সামন্ত বিজয় সেন এই মদন পালকে পরাজিত ও হত্যা করে পাল বংশের অবসান ঘটায় এবং সেন রাজবংশের সূচনা হয়। তবুও ইতিহাসে আজও অমর হয়ে রয়েছেন এই পাল রাজারা, কারণ তারা শুধু শাসক নন, তারা ছিলেন বাংলার রক্ষক, জ্ঞানের প্রবর্তক ও সংস্কৃতির সাধক। নালন্দা, বিক্রমশিলা, সোমপুরী, এই সব নাম আজও সাক্ষ্য দেয় যে বাঙালি রাজারাও বিশ্বের মানচিত্রে আলো ছড়াতে পারে। পাল বংশ আমাদের শেখায়, অন্ধকার যতই দীর্ঘ হোক, আলো একদিন ঠিকই আসবে। আর সে আলো শুধু পথ দেখায় না, ইতিহাসও গড়ে দেয়। বন্ধুরা, ইতিহাসকে জানো, ইতিহাসের আত্মপরিচয়কে বোঝো, আর গর্বের সঙ্গে বলো, আমরা বাঙালি, আমরা পালদের উত্তরসূরি। আর হ্যাঁ, সবশেষে তোমাদের জন্য একটা দারুণ অফার রয়েছে। তোমরা যদি এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 8101308644 এই নম্বরে স্ক্রিনশট করে পাঠাও, তাহলে আমরা তোমাদেরকে এই ভিডিওর উপরে তৈরি করা একটি এক্সক্লুসিভ PDF ফাইল একেবারে ফ্রিতে পাঠিয়ে দেব তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই PDF-এ থাকবে ভিডিওর 100% তথ্য সুন্দরভাবে সাজানো, একদম পরীক্ষার উপযোগীভাবে। তাই PDF পেতে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ করো এই নম্বরে। বন্ধুরা, জ্ঞানের এই যাত্রায় আমাদের সঙ্গে থাকতে চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আজকের ভিডিওটি কেমন লাগলো তোমাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দাও এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, কারণ জ্ঞান ভাগ করে নিলে তবেই তার আলো ছড়িয়ে পড়ে। ইতিহাসকে জানো আর জাতি হিসেবে শক্ত হও, কারণ বংশের শিকড় সম্পর্কে জানা থাকলে ভবিষ্যতে জীবনের পথ চলা অনেক সহজ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ বন্ধুরা, আবার ফিরব বাংলার আরও এক গৌরবগাথা নিয়ে। ততদিন পর্যন্ত ইতিহাসকে ভালোবাসো, নিজের মাটিকে সম্মান করো, আর নিজেকে সুস্থ রাখো।